মানুষের কল্যাণে প্রতিদিন পরিবারের পক্ষ থেকে আজকের অতিথি আমরা বিষয় প্রতি শনিবারের ন্যায় আজও আমরা বিষয়ভিত্তিক টক শো প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। ইতিমধ্যে আমাদের এই টক শোয়ে অংশগ্রহণ করেছেন সুশীলন বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের উপপরিচালক জনাব মোস্তফা আখতারুজ্জামান পল্টু। আমাদের সাথে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM রিম্যাপ সাতক্ষীরার কোঅর্ডিনেটর এবং বিশিষ্ট মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং সমাজকর্মী জনাব মোহাম্মদ ইশারাত আলী। আমাদের সাথে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট আইনজীবী এবং একাধিক পত্রিকায় দায়িত্ব পালনকারী স্টাফ রিপোর্টার এবং মানবাধিকার কর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব দানকারী অ্যাডভোকেট ABM সেলিম ভাই। এবং আমাদের সাথে অংশগ্রহণ করেছেন প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে নদিয়ার শিক্ষিকা নন্দিতা। সবাইকে মানুষের কল্যাণে প্রতিদিন পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা প্রতি শনিবারের ন্যায় আজকে আমরা বিষয় ভিত্তিক সমসাময়িক যে আলোচনা, যেমন 25 কিংবা 26 তারিখে আঘাত হানতে পারে যে ঘূর্ণিঝড় যশ। তো এই ঘূর্ণিঝড় যশ ও যশ মোকাবেলায় নাগরিকের ভাবনা শীর্ষক আজকের অনুষ্ঠানে আমরা কথা বলবো। আমার সাথে সঞ্চালনায় সহযোগী হয়ে আছেন মৌমিতা বাগচি এবং কারিগরি সহায়তা রয়েছেন আমাদের হাসানুর রহমান সুমন ভাই। আর আমাদের সার্বিক নির্দেশনায় রয়েছেন মানুষের কল্যাণ প্রতিদিনের সম্পাদক নিয়াজ কবির রাজ। আমরা সকলকে এই মানুষের কল্যাণ প্রতিদিন পরিবারের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই। এ পর্যায়ে আমার সহকারী মৌমিতাকে পরবর্তী অনুষ্ঠান পরিচালনার জন্য বলছি। মৌমিতা। জি, অনেক অনেক ধন্যবাদ হাফিজুর রহমান শিমুল আপনাকে। আমি মৌমিতা বাগচি, মানুষের কল্যাণ প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিবাদন জানাই আজকের অতিথিবৃন্দদের। আজকে আমাদের এই আলোচনার মূল বিষয় নির্ধারণ করা হয়েছে ঘূর্ণিঝড় যশ মোকাবেলায় নাগরিক ভূমিকা। সেক্ষেত্রে আমি আমার প্রথম প্রশ্ন রাখছি অ্যাডভোকেট ABM সেলিম, বিশিষ্ট সাংবাদিক, পরিবেশ ও মানবাধিকার কর্মী, সাতক্ষীরা। অ্যাডভোকেট ABM সেলিম, ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকারি ও বেসরকারি সংস্থার করণীয় সম্পর্কে আমাদের যদি বলতেন। অ্যাডভোকেট ABM সেলিম। জি, ধন্যবাদ। মানুষের কল্যাণে প্রতিদিন ঘূর্ণিঝড় যশ মোকাবেলা নাগরিক ভাবনা। আমি আজকের আলোচকদের আমি ধন্যবাদ দিতে চাই। সুশীলন, রিম্যাপ এবং সুমন ভাই, নিয়াজ রাজ ভাই, হাফিজুর রহমান শিমুল এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের নমিতা দিদিকে। আজকের আলোচনার বিষয়ে আমি আগে একটু বলবো, বাংলাদেশের দক্ষিণের একটা জেলার নাম সাতক্ষীরা। আমরা সাতক্ষীরার মানুষ, 22 লক্ষ মানুষের বসবাস এবং আমরা সুন্দরবনের পাদদেশে, সাগরের পাদদেশে আমাদের জন্মভূমি, আমাদের পরিচিতি। আমরা ঘূর্ণিঝড় আমরা ইতিপূর্বে অনেক পরিচিত, আমরা অনেক ঘূর্ণিঝড় মোকাবেলা করেছি, যেমন আইলা, শিডোর, বুলবুল, নার্গিস, ফণি, আরো অনেক, আমপান। আজকে মানুষের কল্যাণে প্রতিদিনের সম্পাদক সাহেব আছেন এবং স্টাফ রিপোর্টার মৌমিতা বাগচি, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে প্রশ্ন করার জন্য। দেখেন, সরকারিভাবে এই যশ ঘূর্ণিঝড় মোকাবেলায় আমার ব্যক্তিগত ধারণা, নির্বাহী প্রশাসন, বিচার প্রশাসন, সামরিক বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী
এবং সরকারি সকল সংস্থা সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমরা একযোগে আমরা হাতে হাত মিলাই কাঁধে কাঁধ মিলাই আমরা সম্মিলিতভাবে এই ঘূর্ণিঝড় যশ মোকাবেলায় আমরা আন্তরিকভাবে আমরা চেষ্টা করব। আমাদের সরকারিভাবে প্রথম পর্যায়ে আমাদের কাজটা হবে আমি মনে করি যে মানুষকে সচেতন করা, গণসচেতনতা চেষ্টা তৈরি করা, সাইক্লোন যে সেন্টারগুলো আছে যেগুলো অবহেলিত আছে, নিম্নমানের আছে, এগুলোকে এস্টাবলিশ করা, উন্নত মানের করা এবং পাশাপাশি সাইক্লোন সেন্টারগুলোতে প্রথম পর্যায়ে খাবার, সুপেয় পানি এবং চিকিৎসা ব্যবস্থা এবং স্বেচ্ছাসেবক টিম সজাগ রাখা, সচেতন রাখা। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে যে এখন আরেকটা দুর্যোগ আমরা মোকাবেলা করছি, সেটা হলো আপনার করোনা। এই করোনাকালীন সময় আমাদের স্লোগান হলো সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং সামাজিক সুরক্ষা বজায় রাখুন, হ্যান্ড স্যানিটাইজেশন ব্যবহার করুন, মাস্ক ব্যবহার করুন, 3 ফুট থেকে 5 ফুট দূরত্বে আমরা অবস্থান করি। সেগুলো দিকে খেয়াল রেখে এই করোনা মোকাবেলার পাশাপাশি ঘূর্ণিঝড় যশ মোকাবেলায় আমাদেরকে এই জায়গাগুলো সাইক্লোন সেন্টারে যে আমরা ঘূর্ণিঝড় যশ মোকাবেলা করতে যে আমরা যেন করোনা ইফেক্ট না হয় এবং আমরা সামাজিক দূরত্ব যেন বজায় রেখে আমরা ঘূর্ণিঝড় যশ মোকাবেলা করতে পারি, এটা সরকারিভাবে আমি মনে করি। পাশাপাশি আপনি আরেকটি প্রশ্ন করেছেন এডিশনাল যে বেসরকারিভাবে কি করা যায়। হ্যাঁ, বেসরকারিভাবে আমি মনে করি আমাদের বিভিন্ন এনজিও এবং মানবাধিকার কর্মী, আমাদের সাংবাদিক সংগঠনগুলো, সামাজিক সংগঠনগুলো এবং সকল রাজনৈতিক দল, এই সকল রাজনৈতিক দল কোন রকম দ্বিধার জমিনে থেকে আমরা কাজ করব এবং আমরা একে অপরকে সাহায্য করব এবং এখানে সরকারি ত্রাণ যেটাই আসুক আমরা বেসরকারিভাবে আমরা সমাজের ধনিক শ্রেণীর মানুষের কাছ থেকে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কাছ থেকে আমরা ত্রাণ সংগ্রহ করব, সুষ্ঠু নিরপেক্ষভাবে বিলি বন্টন করব। আমরা কোনো রাজনৈতিক দলের আমরা ছত্রছায়ায় থাকবো না, আমরা সবাই মিলে বেসরকারিভাবে আমরা এই ত্রাণ দেব এবং ঘূর্ণিঝড় যশ মোকাবেলায় আমরা কাজ করব, সচেতন থাকব। মৌমিতা বাগচি দিদি আর কোনো প্রশ্ন কি করবেন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ, বিশিষ্ট সাংবাদিক অ্যাডভোকেট ABM সেলিম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মৌমিতা, আমি যদি একটু আপনাকেও ধন্যবাদ। মৌমিতা, আমি যদি একটু সুযোগ পেতাম। হ্যাঁ, ধন্যবাদ অ্যাডভোকেট ABM সেলিম ভাইকে, অনেক গুরুত্বপূর্ণ তিনি তথ্য উপস্থাপন করলেন। তো আমরা আসলে এমনি ভাবেই আমাদের চাওয়াটা এবং প্রচারণাটা আমরা চাওয়ার করতে চাই। আমরা বিগত দিনে আমি ছোট্ট একটি পরিসংখ্যান দিয়েই আমি পরবর্তী অতিথির প্রশ্নে যাব। আপনারা জেনে থাকবেন ঠিক এমনি ভাবে 2020 সালের 18ই মে কিন্তু আমফান আমাদের এই আঘাত এনেছিল, সেখানে অনেক হতাহত হয়েছিল। 2019 সালের 9 নভেম্বর বুলবুল ঝড় কিন্তু আমাদের আঘাত এনেছিল। তারপর ফণী 2019 সালের 3 মে আমাদেরকে আঘাত এনেছিল। 2017 সালের 30 মে মোরা নামক যে ঘূর্ণিঝড় এসেছিল, যেটি কক্সবাজার ওই উপকূলে আঘাত এনেছিল। আমরা যদি আরেকটি 2016 সালের 21 মে কোয়ান নামক যে একটি ঝড় হয়েছিল, সেটিও ওই খাগড়াছড়ি, কক্সবাজার, চট্টগ্রাম ওই দিকে আঘাত এনেছিল। আমরা মহাচেন 2013 সালের 16 মে মহাচেন যে ঝড় হয়েছিল, সেখানে কিন্তু আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। আর আইলা 2009 সালের 25 মে আমাদের যে ক্ষত করে গিয়েছে, সে ক্ষত আজও হয়তো আমরা কাটিয়ে উঠতে পারিনি। সিডোর 2007 সালের 15 নভেম্বর, এটি আমাদের এই সুশীলনের যে উপপরিচালক মহোদয় আছেন, তিক্ত অভিজ্ঞতা রয়েছে তার,
তার সংস্থার, তারা হাজার হাজার মানুষের পাশে কিন্তু সেদিন গিয়েছিলেন। আজও তাদের পুনর্বাসনে সুশীলন কাজ করে যাচ্ছে। আমরা সেটি পরে যাব। আমরা এখন যে জজকে সামনে রেখে বাংলাদেশের যে প্রশাসন এবং বিভিন্ন সামাজিক সংগঠন যে প্রচারণায় নেমেছেন, আজকে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের প্রশাসনিক পর্যায়ে বিভিন্ন জায়গায় কিন্তু প্রস্তুতি সভা শুরু হয়েছে। উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, এমনকি আহ, আহ, মন্ত্রণালয়েও এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমি এখন যাব যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, ভারতের আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন আমাদের নন্দিতা দিদি। আমরা তার কাছে জানতে চাইবো যে বাংলাদেশে যেমন প্রস্তুতি চলছে, আপনার ভারতে এখন আপনার পশ্চিমবঙ্গের বিশেষ করে কেমন প্রচার প্রস্তুতি চলছে, এটি যদি আমাদের একটু বলতেন দিদি। নমস্কার সবাইকে। এই টক শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই হাফিজুর রহমান শিমুল ভাইয়াকে এবং সমস্ত অতিথিবৃন্দকে আমি নমস্কার জানাই। তো আপনারা সবাই জানেন যে বর্তমানে ভারতবর্ষের অবস্থাটা কি, ঠিক মানে এই কোভিড পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের অবস্থাও খুবই শোচনীয়। মানে উত্তরোত্তর কোভিড আক্রান্তদের সংখ্যা বাড়ছেই, তার মধ্যে আবার মানে আতঙ্কের পরিবেশ একটা। কারণ কি, 23শে মে থেকে যে ঝড় যশ নামক আছড়ে পড়তে চলেছে, 26শে মে দীঘা এবং সুন্দরবন উপকূলে আবহাওয়াবিদরা যেটা অনুমান করছেন যে দীঘা থেকে সুন্দরবন উপকূলের মধ্যে আছড়ে পড়তে পারে সিভিয়ার সাইক্লোন এই যশ। তো তার জন্য মানে উত্তর এবং দক্ষিণবঙ্গ সমস্তটাই অ্যাফেক্টেড হবে। তার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, তো পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে জেলা মন্ত্রণালয়গুলিকে নির্দেশ পাঠানো হয়েছে যাতে তারা পর্যাপ্ত প্রস্তুতি আগে থেকে নিয়ে রাখেন 23শে মে এর মধ্যে। ইতিমধ্যে যে সাইক্লোন সেন্টারগুলো তৈরি হয়েছে, তাদের সেখানে ওষুধ, খাবার দাবার, ত্রিপল এই সমস্ত মজুত রাখতে বলা হয়েছে। আর যেহেতু কোভিড পরিস্থিতি, তাই স্যানিটাইজেশন হ্যান ত্যান এইসবের ব্যবস্থা করে রাখতে বলা হয়েছে ওগুলোকে। এবং সর্বোপরি সমস্ত স্কুল যে বিল্ডিং গুলো আছে সেগুলোকে সরকার এখন চাইছে মানে এই সাইক্লোন পরবর্তী সময়ে যাতে সেন্টার হিসেবে সেগুলোকে ব্যবহার করা যায় সে সমস্ত ব্যবস্থা জন্য প্রস্তুত রাখতে চাইছে। এছাড়া উপকূলবর্তী মানুষদেরকে সচেতন করা হচ্ছে যাতে তারা 23 তারিখ সকালের মধ্যে মৎস্যজীবীরা যাতে ফিরে আসেন সমুদ্র থেকে, যাতে উপকূলের দিকে ফিরে আসেন এবং তারপর যাতে আর সমুদ্রতে না যান। তো সেটার জন্য তাদেরকে সচেতন করা হচ্ছে এবং উপকূলবর্তী মানুষদেরকে কোনো পাকাপোক্ত বিল্ডিং এ ওনাদেরকে আশ্রয় নিতে বলা হচ্ছে, যাতে করে এই ঝড়ের মধ্যে কোনো মানে ভঙ্গুর বিল্ডিং যদি থাকে, ভগ্নপ্রায় অবস্থা যেরকম বিল্ডিং এ থাকে সেখানে যাতে তারা না থাকেন এবং কোনো রকম ক্ষতি যাতে না হয় সেই সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো এইগুলোই করা হচ্ছে। আর এই কোভিড পরিস্থিতিতে তো মানে এই ধরনের কোনো বিপর্যয় সামাল দেওয়াটা একটু মানে মানে সরকারের পক্ষে একটু উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ কি, এই স্কুলগুলিকে প্রথমে সেফ হোম করবার কথা আলোচনা চলছিল সরকারের বিভিন্ন ইয়ে থেকে। স্কুলগুলিকে নির্দেশ পাঠানো হয়েছিল যাতে মানে সঠিকভাবে স্যানিটাইজেশন করে স্কুলগুলিকে সেফ হোমের জন্য কাজে লাগানো যেতে পারে। কিন্তু এই যশের ইয়ে দেখে মানে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি হবে সেই ভেবে না ভেবে এখন স্কুলগুলিকে আপাতত যাতে বন্যা পরবর্তী অবস্থায় ত্রাণ শিবির বা ইয়ে হিসেবে কাজে লাগানো যেতে পারে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। হ্যাঁ দিদি, অনেক ভালোভাবে বলছিলেন। আসলে হুম। পূর্বাভাস তেমনটাই আমরা বিশেষ করে
কলকাতার যে হ্যাঁ আবহাওয়া অধিদপ্তরের যে তথ্য থাকে যে আবহাওয়ার যে পূর্বাভাস থাকে, এটি আমাদের বাংলাদেশের অনেকটা প্রভাব পড়ে এবং আমরা সেই আভাসটা কিন্তু আমরা ভালোভাবে নিই। তো ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবার পরে যাব। আমরা এখন আবার যেতে চাই যে সিডোর আইলা বা যে দুর্যোগকালীন সময়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল শুধু নয়, বৃহৎ জনগোষ্ঠীর ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের, হতাহত ব্যক্তিদের পাশে থেকে একদম খুব পারিবারিকভাবে তাদের প্রতিষ্ঠিত করা থেকে শুরু করে এবং ক্ষয়ক্ষতি পুষিয়ে তাদেরকে দেখভালের যে দায়িত্ব পালন করে চলে এসেছেন দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের একটি আলোচিত উন্নয়ন সংস্থা সুশীলনের উপপরিচালক এবং তিনি আহ, আহ, দুর্নীতি প্রতিরোধ কমিটির কালীগঞ্জের উপজেলা সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু ভাইকে আমরা জানতে চাইবো যে আহ, বিগত দিনের যে তিক্ত অভিজ্ঞতা এবং আগামী দিন যে আসন্ন যে যশ, এই যশ মোকাবেলায় আপনার সংস্থার প্রস্তুতি কেমন রয়েছে এবং সেটি জনকল্যাণে কতটুকু কাজে আসবে যদি আমাদের বলতেন। ধন্যবাদ শিমুল ভাইকে। শোনা যাচ্ছে শিমুল ভাই? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। আসলে মানব কল্যাণের প্রতিদিনের যে লাইভ শো, টক শোতে আপনারা আমাদেরকে আমন্ত্রণ জানার জন্য আমি সুশীলনের পক্ষ থেকে আপনাদের সকল মিডিয়া ব্যক্তিত্ব এবং বিশেষ করে সেলিম ভাই সহ আমাদের নন্দিতাদি যারা অতিথি আছেন সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা দীর্ঘ সুশীলনের জন্ম 1991। আমরা কালীগঞ্জের কৃষ্ণনগর বেনাদানা গ্রাম থেকে সুশীলনের জন্ম, এই কালীগঞ্জের প্রতিষ্ঠান এবং বর্তমানে আমাদের 30 বছর এই সংস্থার কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমি শুরু থেকে সুশীলনের জন্মলগ্ন থেকে জড়িত আছি। আমাদের মাঝে এখন সৈয়দ হাসান ভাই, উনি মারা গেছেন। উনি মূলত সিডোর এবং বিশেষ করে আইলাতে, আমাদের বরগুনাতে 1 লক্ষ পরিবারের মাঝে আমরা দীর্ঘ 7-8 বছর ধরে ডব্লিউপি, ইউএনডিপি বিভিন্ন দাতা সংস্থার মাধ্যমে বরগুনা, খুলনা এবং সাতক্ষীরাতে আমরা দীর্ঘদিন ধরে কাজ করি। সিডোর পরবর্তী সময়ে আমরা বরগুনা থেকে একখানা কাজ করি এবং আইলা, বিশেষ করে সাতক্ষীরাতে যে তসনাস হয় আইলাতে আমরা সে ব্যাপারে মানুষের সরাসরি কাজের সাথে আমরা যুক্ত ছিলাম। ইতিমধ্যে আমাদের উপস্থাপক চমৎকারভাবে বলছেন যে সুশীলন তার জন্মলগ্ন থেকে দুর্যোগ এবং বিভিন্ন ধরনের ঝুঁকি ধরনের কাজে মানুষের পাশে আমরা থেকে কাজ করে যাচ্ছি। আগামীতে আমাদের উদ্দেশ্য যে কোনো ধরনের দুর্যোগ যেন আল্লাহ না দেয়, কারণ দুর্যোগ হলে যেন মানুষের পাশে থাকা যায়। তো সেক্ষেত্রে আমরা ইতিমধ্যে আমাদের খুলনা প্রধান কার্যালয়ে একটা কমিটি গঠন আছে আমাদের। সেই কমিটি সেন্ট্রালি আমাদের কক্সবাজার, বিশেষ করে বরগুনা, ভোলা, পটুয়াখালী এবং সাতক্ষীরা, আমাদের উপকূল অঞ্চলের যতগুলো জেলা আছে আমরা সবটাতে কাজ করি। সুশীলন বর্তমানে প্রায় 38টা জেলাতে কাজ করে। তার 1,500 কর্মী বাহিনী দিয়ে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমি সাতক্ষীরা এলাকায় দীর্ঘদিন ধরে আছি শুরু থেকে। তো এই যে আমাদের ঈদের পূর্বে কিছুদিন আগে আমাদের শিমুল ভাই জানালেন যে 2টো ঝড় আমরা গত বছর যে আমফানের যে ক্ষতিগ্রস্ততা, সেখানে কিন্তু আমরা ডব্লিউএফপি, ইউএনডিপি, ইউনিসেফ, ইস্টারনেট, অক্সফাম, আমরা প্রায় 10টা ডোনারের মাধ্যমে আমফান রেসপন্স করছি প্রায় 3 লক্ষ পরিবারে। এবং বিশেষ করে ইউনিসেফ আমাদেরকে প্রায় 1 লক্ষ মা ও শিশুদের সহযোগিতার ব্যাপারে সাপোর্ট দিয়েছিল। ইউএনডিপি আমাদেরকে 15,000 পরিবারের ডাইরেক্ট তাদের ঘর এবং তাদের ক্যাশ ফরওয়ার্ডের কাজে সহযোগিতা করছিল। এবং বিশেষ করে দাতা সংস্থা ডব্লিউএফপি, অক্সফাম, ইউনিসেফ, আমি বলবো কি একাধিক 10টা ডোনারকে আমরা সাপোর্ট নিয়ে কাজ করছি। আমরা ডোনারদেরকে সার্বতভাবে যে কোনো ঘূর্ণিঝড় হলে প্রতি মুহূর্তে আমরা প্রায় ঘন্টায় ঘন্টায় তাদের আপডেটটা আমরা দিয়ে থাকি এবং আমাদের খুলনা থেকে কন্ট্রোল রুম হয় এবং খুলনায় বসে আমাদের
সচ্চিদানন্দ বিশ্বাস সতু, উনি আমাদের ডিজাস্টারের হেড। ওনার মাধ্যমে যাবতীয় রিপোর্ট আমরা ডোনার এবং সরকারের কাছে আমরা পাঠাই। সরকারের কন্ট্রোল রুমকে আমরা সহযোগিতা করি, বিশেষ করে কালীগঞ্জ এবং সামনগর সাতক্ষীরা প্রত্যেকটা কন্ট্রোল রুমে নবদপ্তরের মাধ্যমে উপজেলা পরিষদের মাধ্যমে সারা রাত ব্যাপী আমরা কন্ট্রোল রুমে আমাদের কর্মী দিয়ে সহযোগিতা করি। আমরা গত বছর আমপান ঝড়ে আমি প্রায় সারা রাত ছিলাম এবং ইউএন অফিসের সাথে আমার অফিসে আমি অবস্থান করছিলাম। ইউএন অফিসের সাথে আমরা কিন্তু যোগাযোগ করে আমরা সেখানে আমরা কাজ করেছি। আমরা সবচেয়ে অঞ্চলে ঝুঁকিতে আছি, বিশেষ করে বেড়িবাঁধ খুবই খারাপ অবস্থা। যে কোনো ঝড় না হলে পানির উচ্চতা বাড়লে বেড়িবাঁধ প্লাবিত হয়। আশাশুনি, শ্যামনগর, বিশেষ করে প্রতাপনগর, কৈখালী, গাবুরা, এই পয়েন্টগুলো কিন্তু প্রতিনিয়তই ঝুঁকির মধ্যে আছে। সরকার বড় ধরনের কোনো এখনো কাজ বুলবুল এবং আমফান থেকে বন্ধ করতে পারেনি, যার জন্য বড় কাজ না হলে যে কোনো সময় দুর্যোগ এলে এগুলো ভেঙে পানি ঢুকে যায়। সরকার অনেক উদ্যোগ নিয়ে চেষ্টা করতেছে বড় প্রজেক্ট, যেমন সিআইপি প্রজেক্ট। আমি বাগেরহাট শরণখোলাতে প্রায় 36 ফুট উচ্চতার যে বেড়িবাঁধ বানাচ্ছে, ওই রকম বড় বেড়িবাঁধ অল ব্যাংকের মাধ্যমে যদি করতে পারে তাহলে আমাদের উপকূলবাসী নিরাপদ থাকতে পারবে। আর আহ, আমরা মনে করি যে আমাদের এই অঞ্চলে আমরা এখানে নিবিড়ভাবে মানুষের পাশে আছে। আমাদের যুব সংগঠন আছে, ইয়ত ইয়ত সংগঠন আছে, নাগরিক সমাজের সাথে কাজ আছে, চেয়ারম্যান মেম্বার, বিশেষ করে সিভিল সোসাইটি। তালিম ভাই ইতিমধ্যে চমৎকার বলছেন যে সুশীলন আমাদের এই অঞ্চলের মানুষের জন্য নানানভাবে কাজ করে, ওনারা আমাদেরকে সর্বতভাবে হেল্প করে। তো নাগরিক সমাজের যে দাবিগুলো, বিশেষ করে মানুষকে নিরাপদ জায়গায় রাখা, নিরাপদ আশ্রয়ে তাদেরকে আহ, আহ, পৌঁছানো, এইগুলো সরকারিভাবে মিটিং শুরু হয়েছে। আমরা সরকারের পাশাপাশি ঘূর্ণিঝড় কেন্দ্রগুলো যেহেতু দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ, এজন্য যাতে করোনার সময় যাতে এগুলো খুব জীবাণু মুক্ত করে ভালোভাবে পরিষ্কার করে এখানে উঠানো যায়, সে ব্যাপারে মানুষকে সচেতন করা দরকার এবং এখানে স্থানীয় সরকারকে দায়িত্ব ভালোভাবে দেওয়া উচিত। তো সুশীলন মানুষের পাশে থাকবে, আছে এবং ভবিষ্যতে আমরা যতদিন আছি আমাদের নির্বাহী প্রধান মানুষের কল্যাণে প্রতিদিন কাজ করে যাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেন। আমরা সর্বতভাবে মানুষকে হেল্প করার জন্য পাশে থাকবো। আল্লাহ যেন আমাদের সেই ধরনের বড় কোনো বিপর্যয় না দেন। আর সেইরকম বড় বিপর্যয় হলে কেউ তাৎক্ষণিকভাবে সহায়তা না করতে পারলেও যাতে নিরাপদ জায়গা থেকে ক্ষয়ক্ষতি কম হয়, এই ব্যাপারে সর্বত্র উদ্বুদ্ধকরণ আমাদের কর্মী বাহিনী দ্বারা করে আমরা এই যশ মোকাবেলার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আমাদের কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা সরকারি পর্যায়ে সকল সহযোগিতা প্রতিনিয়ত করে থাকি। ধন্যবাদ শিমুল ভাই এবং আমাদের ধন্যবাদ। উপস্থিত। ধন্যবাদ উপপরিচালক মহোদয়কে। আসলে আপনি আরেকটি যদি বাদ না যেত যে আপনার তিক্ত অভিজ্ঞতা রয়েছে সিডোর, আইলা কিংবা এই যে ঘূর্ণিঝড়ের কারণে হতাহত নারী, পুরুষ, শিশু, যাদের সৎ কাজ করার মতন পরিবেশ থাকে না এবং শব্দ করার মতন পরিবেশ থাকে না, তা এইটা সুশীলন যে দায়িত্ব পালন করে চলেছেন এবং আমরা সিডরেও দেখেছি, আইলাও দেখেছি। সেটাও আপনার মুখ দিয়ে শুনতে চেয়েছিলাম যে আসলে শুধুমাত্র যে তাদের ত্রাণ সামগ্রী পৌঁছানো, তাদের আবাসন নির্মাণ করে দেওয়ার পাশাপাশি আপনার যে হতাহত নারী, পুরুষ, শিশু, এদেরকে নিয়ে একটা সৎ কাজ করা, শ্রদ্ধা করা যে কাজটি করে গিয়েছে সুশীলন, সেটি কিন্তু আমরা জানতে চেয়েছিলাম আপনার মাধ্যমে। জি জি। ধন্যবাদ আপনাকে তো জি জি, সুশীলন। আসলেই অবশ্যই মানুষ তুলে ধরেছেন, এজন্য ধন্যবাদ। হ্যাঁ। সুশীলন মানুষের কল্যাণে কাজ করে, এটি আমরা জানি। শুধু দক্ষিণ বঙ্গে না, সেটি আমরা জানি এবং আমরা এই ফেসবুক লাইভে সরাসরি মাধ্যমে সেটি আমরাও সকলকে জানাতে চাই। আমাদের নন্দিতা দিদি কিন্তু খুব সুন্দর উপস্থাপন করেছিলেন। আমরা এখন যাব যে অভিবাসীদের নিয়ে যে যিনি কাজ করছেন সাতক্ষীরা জেলায় শুধু নয়, খুলনা বিভাগের ও দুটি উপজেলা সহ সাতক্ষীরা জেলার কাজ করছেন। আহ, আহ, সাপ্তাহিক সুন্দরবন বার্তা পত্রিকার সম্পাদক, সাতক্ষীরা নিউজ24.com এর সম্পাদক এবং IOM রিমাপ সাতক্ষীরার কোঅর্ডিনেটর মহোদয়। আমরা তার কাছে জানতে চাইবো যে তিনি অভিবাসীদের নিয়ে কাজ করছেন,
আর বিগত দিনে যে কয়টি ঝড় বা আহ, আবহাওয়া অধিদপ্তর থেকে দুর্যোগের যে সংবাদ দেওয়া হতো, সে সময় আপনি প্রচারণায় বেশ সরব থাকতেন এবং বিভিন্ন আবাসন প্রকল্পে, বিভিন্ন আবাসন স্থানে আপনি যে প্রচারণা এবং তাদেরকে তদারকি করতেন। এবার জস মোকাবেলায় আপনার ভূমিকা এবং জনসচেতনতা কি কাজ থাকবে, এটি যদি আমাদের বলতেন। আহ, ধন্যবাদ শিমুল ভাই। আসলে মানুষের কল্যাণে প্রতিদিনের পক্ষ থেকে সুন্দর একটা টক শো আজকে আয়োজন করেছেন, সে কারণে আর যারা আছে সব আমার সিনিয়র, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তো আসলে অ্যাকচুয়ালি জাপানের ভূমিকম্প আর বাংলাদেশের দুর্যোগ, এটা হলো এখন সমান হয়ে গেছে। জাপানে প্রায় প্রতিদিন যে তাদের ছোট বড় 2, 4, 5, 10টা ভূমিকম্প হয়, আর দুর্যোগটা কিন্তু আমাদের এখন নিয়মিতই হয়। আর দুর্যোগ যখন হয় তখন কিন্তু আর আমরা বাইরে থাকি না, আমরা কিন্তু ঠিকই আমাদের আহ নিজেদের অজান্তে আমাদের যতটুকু লজিস্টিক্স সাপোর্ট থাকে, এই সাপোর্ট গুলো নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়ি। আমরা বেরিয়ে পড়ি এবং দেখি যে আসলে কি তা আমরা সচেতন করতে থাকি, প্রচার করি হ্যান্ড মাইক নিয়ে এবং মোটরসাইকেল নিয়ে। আমরা প্রত্যেকটা সাইক্লোন শেল্টারে যাই, যে দুর্যোগ এলাকাগুলো খুবই দুর্বল থাকে, আমরা সেই জায়গাগুলো কিন্তু আমরা যাই। কিন্তু অ্যাকচুয়ালি এই যে যাওয়া এবং আসা, দুর্যোগটা আসবে এটা হলো একটা স্বাভাবিক ব্যাপার। জাপানে যেমন নিয়মিত ভূমিকম্প হয়, আমাদের দুর্যোগটা এখন তেমন নিয়মিত। কিন্তু আমাদের এখন এটা মোকাবেলা করে আমাদের আসলে আর কোনো উপায় নেই। সম্পর্কে আমাদের মনে হয় একটু আলোচনায় আসার দরকার। আসলে ভৌগোলিক কারণে আমরা কিন্তু প্রথম যে মারটা খেয়ে গেছি সেটা হলো ভৌগোলিক কারণে, এবং সেটা হচ্ছে এবং এই বঙ্গোপসাগরে কিন্তু পৃথিবীর মানে যত বড় মধ্যে 35টি ডকুমেন্ট আছে খুব ভালোভাবে, এবং তার 27টি কিন্তু এই বঙ্গোপসাগরে আহ ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। এই 27টি আমাদের এই সর্বশেষ যে আমফান, আর এই যশ যদি অ্যাকচুয়ালি এখনো যে আলিপুর আবহাওয়া অধিদপ্তর যেটা বলছে যে হয়তো 45 থেকে 50 কিলো বেগে ঘন্টায় আঘাত আনতে পারে, এবং সেটা খুব বেশি শক্তিশালী হবে এমন না। পড়ে গেলেন মনে হয়। ইশারত ভাই, শিমুল ভাই শোনা যাচ্ছে না? ইশারত ভাই শুনতে পাচ্ছেন কি? কিন্তু আহ, এটা আহ, আহ, স্থায়ী একটা সম্ভবত ইশারত সমাধান। ভাই নেটওয়ার্ক সমস্যায় পড়েছেন। তো তিনি সুন্দরভাবে ইতিবৃত্ত বলছেন। ইশারত ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। আপনি হ্যাঁ, কি আপনি আমাকে আপনি শুরু শুনছেন? করেন। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার। তো আসলে আমরা যখন তাদের ধারে যাই, তারা বুকটা তাদের আশায় অনেক বড় হয় যে দীর্ঘদিন ধরে আমরা সাইক্লোন শেল্টারে আছি, কিংবা আমরা আহ, এই ভিজে পড়ে আছি, আমাদের
শেল্টার হবে, আমাদের ঘর হবে, আমাদের বাড়ি হবে, এরকম ভাবনা কিন্তু তাদের থাকে। এটা কিন্তু আমাদের চরম বাস্তবতা এবং চরম উপলব্ধি। তো সেই জায়গা থেকে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই ঘূর্ণিঝড় আসবে, জলোচ্ছ্বাস আসবে, কিন্তু আমাদের স্থায়ী সমাধানের দিকে যাইতে হবে। যদি আমরা এই স্থায়ী সমাধানের দিকে না যাই, তাহলে কিন্তু আমাদের এই আমরা যাই করি না কেন, ত্রাণ দিই বছরের পর বছর, কিংবা আমরা আহ, যাই করি সেটা কিন্তু আমাদের ফিডব্যাকটা ভালো আসবে না। আর আমরা তো নিশ্চিন্তে দ্বিধা এখন কিন্তু একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে আসলে এই দুর্যোগটা যখন আসে, জলোচ্ছ্বাস যখন হয়, অবশ্যই পূর্ণিমায় যখন পানির স্তরটা বাড়ে, তখন কিন্তু আমাদের স্থানীয় জনপ্রতিনিধিদের একটা অংশ কেউ কেউ এই পদ্মার যে তলা ছিদ্র করে কিংবা রাতের অন্ধকারে ভাঙে, এটা কিন্তু একটা আহ, আমাদের এই সমস্যাগুলোর মধ্যে একটা সমস্যা। তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি কেন এই স্থায়ী সমাধানের কথা বলবো, সে তার একটা কারণ আছে। সে কারণটা হলো সরকারি এবং বেসরকারি সংস্থা সেই, আমি যদি একটা পরিসংখ্যানে আসি, সেটা হলো 1582 সালে একটা ঘূর্ণিঝড় ছিল। সেখান থেকে আমাদের ঘূর্ণিঝড়ের রেকর্ড আছে। তো সেখান থেকে আমি বলবো না যে আমাদের বাংলাদেশ সৃষ্টির পরে থেকে, স্বাধীনতা যুদ্ধের পরে থেকে এই যে 50 বছরে যে পরিমাণ সহযোগিতা সাহায্য আহ, করা হয়েছে গভর্নমেন্ট তরফে কিংবা এনজিওদের তরফে, তার যদি সুষ্ঠু ব্যবহার হতো, তাহলে এইটা শুধু ওই যে বাঁধটা একেবারে স্থায়ী বাঁধ হয়ে যেত কিন্তু আমাদের। এবং চাইলে ওই দেখা যাচ্ছে আমরা সর্বোচ্চ দেখেছি যে 24 ফুট কিংবা আহ, আহ, অনেক উচ্চতা, যেমন 43 ফুট উচ্চতার ঝড় ছিল 1767 সালের একটা ঝড়ে। আর এরপরে আমাদের কিন্তু যে ওই সমুদ্র পৃষ্ঠ থেকে 88 সালের ঝড়ের যে উচ্চতা, সেটা ছিল কিন্তু 14 ফুট। আহ, এরপরে আমাদের আমরা দেখেছি যে ডুয়ান 4-5 ফুট উচ্চতা ছিল। এরপরে ইয়ে ছিল, কোমেন ছিল 5 থেকে 7 ফুট উচ্চতায়। এরপরে আমপান ছিল 6 থেকে 7 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস। এই জলোচ্ছ্বাস গুলো যেভাবে ঢোকে, তাতে আমাদের ওই রিংবাদ মানে সাহায্য যে পরিমাণ আসছে, এনজিওরা যে পরিমাণ সাহায্য করছে, গভর্নমেন্ট যে পরিমাণ সাহায্য করছে, দাতা সংস্থা যে পরিমাণ সাহায্য করছে, তাতে কিন্তু আমাদের ওই ওই বাঁধ সহ আমাদের 2 তলা 3 তলা স্থায়ী কিন্তু শেল্টার, 4 তলা শেল্টার হয়ে যাইতে পারত। এবং আমাদের যারা ওই উপকূলে বসবাস করে, তারা কিন্তু অনেক শান্তিতে বসবাস করতে পারতো। তো এই জায়গাটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কাজ করার দরকার। এই কাজ যদি আমরা না করি, তাইলে আমরা যাই করি সেটা আমাদের একেবারে পানিতে যাবে, যেটা যাচ্ছে। আমরা যেটা দেখছি যে গাবুরার 8,000 মানুষ আইলার পরে তারা দেশের বিভিন্ন জায়গায় চলে গেল। একেবারে এটা কিন্তু আমাদের কাছে প্রতিবেদন আছে প্রথম আলোর, যে 8,000 মানুষ একেবারে গাবুরা থেকে নাই। এরপরে আমাদের শ্যামনগর থেকে যে পরিমাণ মানুষ চলে গেছে, সেটা হলো কল্পনা করা যায় না। একটাই মাত্র কারণ, যে ঝড় আসবে, আহ, জলোচ্ছ্বাস আসবে, শেল্টার হবে। আর যেহেতু শেল্টার ঠিকঠাক হয়নি, সে কারণে তারা কিন্তু কারণে অকারণে তারা কিন্তু চলে গেছে। যারা আছে তারা কিন্তু ওই বাঁধের ওপরে কোন রকমে বসবাস করতেছে। যারা দাতা সংস্থা আছে কিংবা যারা এনজিও আছে, তারা ওই টাকা পয়সা গুলো ঠিকই মানে সাহায্য সহযোগিতা গুলো তাদের দিয়ে যাচ্ছে। আমরা এ কারণে আমরা এনজিও কিংবা গভর্নমেন্ট যারা সহযোগিতা গুলো দিয়ে যাচ্ছে, তাদেরকে সবসময় সাধুবাদ জানাই। কারণ দুর্যোগ মুহূর্তে তারা যদি এই সাহায্যগুলো না করতো, তাহলে কিন্তু আর এক ধরনের
আহ, সমস্যা আসতো, সেটা হলো তাদের খাওয়া কে দিত, কিংবা তাদের চিকিৎসা, তাদের আবাসন অস্থায়ী হইলেও একটা যে ব্যবস্থা হয়, এটা কিন্তু একেবারে হতো না। এই জায়গাটা কিন্তু আসলে আহ একভাবে তৈরি হয়েছে, কিন্তু মূলত কিন্তু আমি বারবার একটা কথা বলবো যে আমাদের স্থায়ী সমাধানের দিকে যাইতে হবে। কারণ আমাদের মুখের দিকে তাকাই থাকে আমাদের যারা, আমরা যখন এই দুর্যোগ কিংবা জলোচ্ছ্বাস হয়, যখন তাদের পাশে যাই, তারা কিন্তু আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে। আমরা হয়তো লাইভে আমরা ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করি, তারপরে আমাদের ইউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করি, আমাদের চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করি। এই দৃষ্টি আকর্ষণ করাটা কিন্তু আমাদের তখন কাজ হয়ে দাঁড়ায়। যদি তাদের সদয় তারা যদি সদয় হন, তখন তারা হয় সেখানে চলে আসে, অথবা তারা তাদের জন্য কিছু সাহায্য পাঠানো হয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা লাইমলাইটে না আসে, ততক্ষণ কিন্তু বিষয়টা একেবারে মানে পিছেই থাকে। তো সে কারণে এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি দরকার। আর একটা ব্যাপার হলো যে আসলে আহ, আমাদের, আমি যদি সেই বলি যে 1960-এর দশকে পূর্ব পাকিস্তানের যে পানি উন্নয়ন বোর্ড, যেটা আমাদের এখন আর আগে অবদা, এখানে 37টা পোল্ডার, 1566 কিলোমিটার উপকূলীয় বাঁধ, 266 সুইচ গেট, এবং শুধু আমাদের সাতক্ষীরা এবং আশাশুনির যে 533 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, এর মধ্যে 27 কিলোমিটার বেড়িবাঁধ অধিক কিন্তু ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ জায়গাগুলো এই 50 বছরেও কিন্তু এখনো ঠিক হয়নি। সরকারের সদিচ্ছাটা কেন যে বারবার মানে পিছিয়ে যায়, সেটা আমরা বুঝতে পারি না। এই জায়গাটা কিন্তু আসলে কাজ হওয়ার দরকার। আমরা যেটা দেখেছি, আমাদের সাতক্ষীরা যেমন বিশেষ করে শ্যামনগর, আশাশুনি, যেমন আমরা আশাশুনির কথাই যদি বলি, কি দুরবস্থার মধ্যেই না গেল তারা, মানে তাদের এত দুরবস্থা যেটা মানে ভাবাই যায় না। আমরা তাদের পাশে গেছি, কথা বলেছি, তাদের একটাই কথা ছিল যে আপনারা স্থায়ী একটা সমাধান দেন আপনারা। কিন্তু আমরা তো সমাধান আসলে ওভাবেই দিতে পারি না। আমরা যেটা পারি সেটা হলো আমরা প্রচার করতে পারি, প্রসার করতে পারি, নিউজ করতে পারি, কিন্তু এটা তো স্থায়ী সমাধান আহ আহ, হয়তো উম যারা কর্তৃপক্ষ আছে তারা কিন্তু তাদের জন্য সহজ হয়। যেটা আমরা অবশ্য শেষে আমরা দেখেছি যে আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশের যে সেনাবাহিনী, তারা কিন্তু আহ, চেষ্টা করতেছে যে এই বিষয়গুলোর স্থায়ী একটা সমাধানের। তারপরেও বলবো একটা বিষয় যে আসলে এগুলো যেহেতু অবদাগুলো স্থায়ী ভাবে তাদের মানে তৈরির যে এগুলো মেয়াদ গুলো, সেগুলো শেষ হয়ে গেছে। এই মেয়াদটা আমাদের আবার মানে এই বাঁধগুলো আবার আমাদের নতুন করে যদি আমরা তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমাদের আহ, যে আহ, থাকার যে আবাসনের যে জায়গাগুলো, আমাদের যে মাতৃভূমি, আমরা যেখানে জন্মেছি, সে জায়গাগুলোতে কিন্তু আমরা অ্যাকচুয়ালি আবার খুব সুন্দরভাবে বসবাস করতে পারবো। আমাদের উদ্বিগ্ন থাকবে না যে আমরা এই যেমন যশ আসতেছে, আমরা এখনই, আমি কিন্তু মোটামুটি প্রচারণায় কিন্তু ইতিমধ্যে আমার অন্তত ফেসবুক পেজে আমি কিন্তু একটা প্রচারণাও আমি চালিয়েছি। আর অ্যাকচুয়ালি এই জায়গাতে যদি সবাই সবার জায়গা থেকে এই প্রচারের কাজটা বেশি করা যায়, আমাদের রিং নাই, আমাদের বাঁধ ওভাবে নাই, জলোচ্ছ্বাস আসলেই 10-12 ফুট ওভার করেই পানিগুলো লোকালয়ে ঢুকে পড়ে। সেক্ষেত্রে এখন তো আমাদের এই ছাড়া, আমাদের প্রচার করা ছাড়া, কিংবা আমাদের মানে খানিকটা এরকম যে ওত পেতে থাকা যে কখন দুর্যোগটা আসবে,
আমরা তখন নিজেদেরকে সরাই নেব, কিংবা তার আগে এই প্রস্তুতি ছাড়া এখন কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আর বিশেষ কিছু করণীয় নেই। তো সেক্ষেত্রে এই জায়গাগুলোতে যদি আমরা প্রচারটা একটু বেশি করতে পারি, প্রচার মানে এরকম যে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, কিংবা গ্রামে গ্রামে, বিশেষ করে আমরা দেখেছি যে অনেক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে, তারা কাজ করে, আমরা তাদের সাথে মিলে কাজ করি। এইভাবে যদি হলে কাজগুলো এগিয়ে নেওয়া যায়, কিন্তু খুব সুন্দরভাবে, কিন্তু অন্তত আহ এর কাজটা হবে না, মানে মৃতের সংখ্যা কিংবা হতাহতের সংখ্যাটা বাড়বে না। শিমুল ভাই, আমি কি শেষ করব? হ্যাঁ, ইশারত ভাই আপনি খুব ভালোভাবে বলছিলেন আসলে। ওই জায়গাটা একটু কথা রয়েছে যে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে যে 13টি স্ট্যান্ডিং কমিটি রয়েছে, সেই কমিটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ কমিটি রয়েছে, এই যে দুর্যোগ কালীন সময়ের যে এটা কমিটিটা, এই কমিটিকে জি। আসলে আলোর মুখ দেখে? আপনি কি মনে করেন? আমি সৌভাগ্যক্রমে একটা কমিটির আমিও সদস্য, কিন্তু আসলে কখন মিটিং হয়, কখন সিটিং হয়, কিভাবে হয় না হয় ঠিকঠাক আমরাও জানি না। ওই কোন রকমে একটা যে ভাই একটু স্বাক্ষর করিয়ে দেন, এই স্বাক্ষর করিয়ে দিলাম, কিন্তু মিটিংটা যে আসলে কখন কিভাবে হয় এটাও আমি জানি না, আর কোথায় কিভাবে হয় সেটাও আমার জানা নেই। কারণ যদি এগুলো হতো, তাহলে কিন্তু আসলে ঠিকঠাক যদি মানুষের মধ্যে রিয়াক্ট করতো, কিংবা তাদের করণীয় কাজগুলো যদি তারা ঠিকঠাক করতো, তাহলে কিন্তু এই যে হতাহতের সংখ্যাগুলো কমে যেত। অবশ্য প্রচারের জায়গাটা আমি বলবো যে এখন কিন্তু প্রচারের জায়গাটা কিন্তু অনেকটা ভালো। আমি একটু দেখাই, সেটা হলো আমার কাছে কিন্তু এই যে দেখেন, আমার একেবারে এখানে ফরম্যাট করা আছে সেই কত 1552 সাল থেকে যে ঘূর্ণিঝড় গুলো হয়েছে তার কিন্তু আমার রেকর্ড আছে। সেই রেকর্ড থেকে কিন্তু আমি কথা বলছি। এ পর্যন্ত অ্যাকচুয়ালি প্রায় 12,43,913 জন মানুষ কিন্তু মারা গেল। তার বেশি আছে এখানে, সরকারি হিসাব আছে, বেসরকারি হিসাব আছে, এগুলো আছে। সবসময় বাড়বে ছাড়া কম না। কিন্তু সবচেয়ে যে কম যেটা, সেটা বিভিন্ন সময়ে 12,43,913 জন মানুষ কিন্তু মারা গেল। এইটা কিন্তু আমাদের জন্য দুঃখজনক। এই কারণে যে আসলে তাদের তো অধিকার ছিল বাঁচার, তাদের আর সমাজে 5টা মানুষের মতো, যারা একটু স্বাবলম্বী তাদের মতো, তো তাদেরও বাঁচার অধিকার ছিল। তো যাই হোক, ওই দিকটা আমি না গিয়ে সে যে বিষয়টা সামনে আনতে চাই, সেটা হলো যে আসলে আমরা কিন্তু প্রচারের জায়গাটা এগিয়ে গেছি। যেমন আমি যদি আমফানের কথাই বলি, যখন সে 180-200 মিটার বেগে আসলো, তখন কিন্তু আমাদের বিশেষ করে সাতক্ষীরা, অ্যাকচুয়ালি মৃতের সংখ্যাটা কিন্তু অনেক কম, কত সম্ভবত 16। তো সেই 16 মৃত্যু সংখ্যাটা হওয়ার একমাত্র কারণ হলো কিন্তু এই আহ, প্রচার। এই প্রচারের জায়গায় কিন্তু খুব কাজ হয়ে, ওদিক থেকে অবদা ভেঙেছে, ওদিক থেকে পানি ঢুকেছে, ঝড়ে পিটাইছে, আবার বৃষ্টিও হয়েছে, কিন্তু প্রচারের জায়গাটা যে ঠিকঠাক কাজ হওয়ার কারণে কিন্তু এই মৃত সংখ্যাটা আসলে আহ কম ছিল। যেমন মোরায় কিন্তু আসলে গতিবেগ ছিল 146, মাত্র 5 জন ইয়ে ছিল, মৃত ছিল। এরপরে আপনি রোয়ানুতে 26 জন মারা গেল, বরিশাল এবং চিটাগাঙে। তো দেখা যাচ্ছে সেখানেও 5 ফুট, 4 থেকে 5 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হয়েছে। কিন্তু আহ, বাস্তবতা হলো এই যে প্রচার প্রসারের কারণে এটা কিন্তু আহ, কম মৃত সংখ্যাটা হয়েছে। তো এভাবে হ্যাঁ, যদি আমি ইশরাত ভাই আপনার কাছে আবার আসবো। আমরা যেহেতু সরাসরি ফেসবুক লাইভে টক শো হচ্ছে, এবং বিষয় ভিত্তিক সমসাময়িক যে আমরা প্রোগ্রামটি এই মানুষের কল্যাণে প্রতিদিনের আয়োজনে আমরা করে থাকি,
এটি প্রতি শনিবার হয়। কোনো না কোনো সমসাময়িক বিষয় নিয়েই এই প্রোগ্রামটি হয়ে আসছে। আজকে আমাদের পঞ্চম পর্ব। তো আমরা এখন আমাদের যারা অতিথি রয়েছেন আসলে তারা অনেক কর্মব্যস্ততার মধ্যে থাকেন। এর পরেও আমাদের যে দীর্ঘ সময় দিয়েছেন এজন্য আমরা ধন্যবাদ জানাবো। এখন আমরা শুধুমাত্র অতিথিদের কাছ থেকে আমরা জানতে চাইবো যে এই যে যশ মোকাবেলায় আপনার প্রস্তাবনা, প্রশাসনের কাছে যে আপনার প্রস্তাবনা এবং জনসচেতনতায় আপনার যে আহ্বান, শুধু নিজ নিজ অবস্থান থেকে আপনারা এইটুকু করবেন। আমি প্রথমে যাব অ্যাডভোকেট এবিএম সেলিম ভাই। তিনি তার অভিব্যক্তি প্রকাশ করবেন এবং সর্বোপরি এই যে মানুষের কল্যাণের প্রতিদিনের যে আয়োজন, সেই আয়োজনে আপনি একত্রতা ঘোষণা করে আমাদের সাথে থাকবেন কিনা, সেলিম ভাই? সেলিম ভাই? অ্যাডভোকেট এবিএম সেলিম ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? নেটওয়ার্ক প্রবলেম থাকতে পারে। সেলিম ভাই, তো আমরা সেলিম ভাই আসার অপেক্ষা করি। আমরা এখন আমরা সরাসরি চলে যেতে চাই যে সুশীলনের উপপরিচালক এবং যিনি আহ, উম, এই বিশেষ করে দুর্যোগকালীন সময়ে একেবারে সশরীরে মানুষের কল্যাণে পাশে থেকে থাকেন। আমরা তার কাছে জানতে চাইবো যে আসলে প্রশাসনের কাছে আপনার যে আহ্বান সেটি এবং জনকল্যাণে জনগণের উদ্বুদ্ধ করতে, জনসচেতন উদ্বুদ্ধ করতে আপনার বিশেষ বার্তা এবং সর্বোপরি মানুষের কল্যাণে প্রতিদিনের যে যে আয়োজন, সেই আয়োজনে আগামী দিনে আপনার আহ্বান করলে আপনি থাকবেন কিনা, পল্টু ভাই? মোস্তফা আখতার উজ্জ্বল, পল্টু ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পল্টু ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আমি নেটওয়ার্কে একটু ঝামেলা ছিল, ইরশাদ ভাই। হ্যাঁ, 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 বলেন। হ্যাঁ, আমি মানে নেটওয়ার্কে বুঝতে পারতেছিলাম না, যদি আবার একটু বলেন আমি শুনতে পাই। হ্যাঁ, পল্টু ভাই, আমরা আসলে যে এই আমরা ফেসবুক যে সরাসরি সম্প্রচারের একবার শেষ পর্যায়ে আমরা আপনার মাধ্যমে জি, যে এই যশ যশ মোকাবেলায় প্রশাসনের কাছে আপনার আহ্বান কি থাকবে এবং জনসচেতনতায় আপনার কি মেসেজ থাকবে? সর্বোপরি মানুষের কল্যাণে প্রতিদিন যে আয়োজন, সেই আয়োজনটা কেমন লাগলো এটি আপনি আমাদের জানাবেন। ধন্যবাদ শিমুল ভাইকে। আসলে সুশীলনকে আমাদের এই লাইভ প্রোগ্রামে মানুষের কল্যাণে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা বলার চেয়ে কাজে করায় বিশ্বাসী, এবং আমি মনে করি যে আমরা মানুষের জন্যই সরকারের পাশাপাশি সহযোগী প্রতিষ্ঠান এনজিও হিসেবে আমাদের যে দায়িত্ব, এবং বিশেষ করে আমরা এই উপকূল এলাকার মানুষ, আমাদের এলাকায় জন্ম, এলাকায় বড় হওয়া, এলাকায় বেঁচে থাকা, ফলে এই এলাকার মানুষ হিসাবে আমরা সরকারের পাশাপাশি এনজিও হিসাবে আমাদের যেটুকু করার সেটা করা আমাদের একটা নৈতিক দায়িত্ব। পাশাপাশি আহ, বিশেষ করে যে এই ধরনের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ সংগঠিত হওয়ার আগে কিছু প্রস্তুতি থাকে, চলাকালীন থাকে এবং পরবর্তী থাকে। আমরা তিনটে কাজেই সাধারণত করে থাকি। পূর্ব প্রস্তুতি হিসাবে যুবকদেরকে সচেতন করা রেড কিচেনের মাধ্যমে
বিভিন্ন ভলেন্টিয়ার গ্রুপকে কাজে লাগানো এবং তারা যেন প্রচার প্রোগ্রাম করে বিভিন্নভাবে মানুষের আশ্রয় কেন্দ্রে এবং নিরাপদ জায়গায় আসতে পারে, সেই ব্যাপারে আমাদের একটা ব্যাপক প্রচারণা থাকে। পাশাপাশি স্থানীয় সরকার, স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক ব্যক্তিদের সাথে নানানভাবে যোগাযোগ রক্ষা করে তাদের কল্যাণে মানুষের যাতে উপকার হয় সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়ে থাকি এবং এই যশ মোকাবেলায় আমরা যথাযথভাবে সেই পদক্ষেপ নেব। পরিশেষে যদি আমাদের জন্য, আমরা আশা করি যেন এই ধরনের ঝড় আমাদের কাছে বারবার আসলে আমরা এখানে টিকে থাকতে পারবো না, যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। তারপরেও যদি বিপদ হয়, বিপদের পরবর্তী এবং চলাকালীন এবং পরবর্তী সময়ে সুশীলন এ এলাকার প্রতিষ্ঠান হিসাবে যত ধরনের কার্যক্রম সংগঠিত করা আমাদের ক্ষমতার মধ্যে থাকে, আপনি জানেন আমরা সেগুলো করার চেষ্টা করব। সেটা তাদের আশ্রয় কেন্দ্রে বিভিন্ন ধরনের সহযোগিতা থেকে শুরু করে দুর্যোগের পরবর্তী সময় এবং দুর্যোগ পূর্বে, পরবর্তী এবং তারপরে পুনর্বাসন, সব কাজে আমরা দাতা এবং সরকারের সহযোগিতা নিয়ে কার্যক্রম বাস্তবায়নে সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করবো আমরা প্রতিষ্ঠান হিসাবে। তবে আমাদের একার পক্ষে সব কাজ করা সম্ভব না। সকল এনজিও এবং সরকারের যে রাষ্ট্রযন্ত্রের যে বিশেষ যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় যে বরাদ্দগুলো যাতে গরিব মানুষ এবং সবচেয়ে দুস্থ মানুষ যাতে সেবা পায়, সবচেয়ে হতদরিদ্র, নারী, পিছিয়ে পড়া, পরিত্যক্তা, বিধবা, এরা যেন আগে ক্ষতিগ্রস্ত হয়, নারী শিশুরা, তাদের কল্যাণে যেন সরকারি বরাদ্দগুলো এবং প্রস্তুতিগুলো যথাযথ নেওয়া হয়, এই প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে। এবং এই আয়োজন খুবই চমৎকার এবং এই ধরনের আয়োজনে আমাদের ভবিষ্যতে থাকতে পারলে ভালো লাগবে। আবার ধন্যবাদ। ধন্যবাদ উপপরিচালক সুশীলন। আপনাকে আমাদের এই দীর্ঘক্ষণ সময় দেওয়ার জন্য আমরাও আপনাকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতার সাথে আবদ্ধ রাখলাম। আমরা এই পর্যায়ে ইশারত ভাই, আপনি শেষ নামাবেন। তার আগে আমরা আমাদের যে মৌমিতা রয়েছেন, মৌমিতা, আপনি আমাদের কিছু বলেন। পল্টু ভাই অনেক ভালো কথা জি, বলে গেলেন, আজকের ইশারত ভাই অনেক ভালো কথা বললেন। হ্যাঁ, বলেন। আমন্ত্রিত অতিথিবৃন্দদের অবশ্যই জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, এবং সেই সাথে আমি দর্শক বৃন্দদের দিতে চাই একটি বার্তা। দেশ বিদেশের আমন্ত্রিত বিশিষ্ট অতিথিবৃন্দদের নিয়ে সম্প্রচারিত হয় আমাদের এই টক শোটি সরাসরি ইউটিউব চ্যানেল থেকে। আপনারা যদি আমাদের এই আলোচনায় অবশ্যই থাকতে চান, তাহলে আমাদের সাথে অবশ্যই থাকতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটিতে, এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন অবশ্যই। আমাদের সাথেই থাকবেন প্রতিনিয়ত শনিবার রাত 10টায়। হ্যাঁ, ধন্যবাদ জি, মৌমিতা। শিমুল অনেক ভাইয়া, আপনি অনেক শুরু সুন্দর করেন। বার্তা। আসলে আসলে দেশ এবং দেশের বাইরে আমাদের অনেক ভিউয়ার্স রয়েছেন। তাদেরকে এই সরাসরি লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। এবং সর্বোপরি আজকের যে বিশেষ আয়োজন, এই আয়োজনটি শুধুমাত্র জনকল্যাণে, জনপ্রচারণায়, যদি কোনো রকম কেউ উদ্বুদ্ধ হয় আমাদের এই প্রচারণায়, আমাদের সার্থকতা সেখানেই। এবং পাশাপাশি আমার দেখার সৌভাগ্য হয়েছিল যে আহ, আহ, শরণখোলায় যে সুশীলনের পরিচালনায় যে বেড়িবাঁধ হচ্ছে এবং রিংবাঁধ হচ্ছে, এই রিংবাঁধ যদি আমাদের এই উপকূলীয় অঞ্চলে বরাদ্দ হয় এবং এটি যদি করা যায়, সেক্ষেত্রে এই যে জলোচ্ছ্বাসের হাত থেকে মানুষ কিন্তু রক্ষা পাবে। এবং বিশেষ করে যখনই কোনো মন্দা আবহাওয়া আসে এবং আহ, আহ, ঘূর্ণিঝড় আসে, তখন কিন্তু এই এই বেড়িবাঁধ গুলো ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এই জায়গাটায় যেন সরকার বিশেষভাবে নজরে নিয়ে আসেন এবং যথাযথ তদারকির মাধ্যমে সেই বেড়িবাঁধ গুলো যদি সংস্কার এবং বেড়িবাঁধ গুলো যদি নির্মাণ হয়, তাহলে কিন্তু মানুষ উপকৃত হবে। ও শুধু উপকূলবাসী বাসী না, এটি বিস্তীর্ণ জনপদ যখন প্লাবিত হয়, তখন হাজার হাজার ঘের বেড়ি সব একাকার হয়ে অসংখ্য হাজার হাজার মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। সব মিলে আমরা চাইবো যে এই সরকার যে যে এই শুধুমাত্র যে দুর্যোগকালীন সময়ে যে ব্যাপক বা দেখভাল করে থাকেন এমনটা নয়, সুবিধা মতো সময়ে বেড়িবাঁধ নির্মাণ হবে এবং সুপেয় পানির ব্যবস্থা হবে, স্যানিটেশনের ব্যবস্থা হবে, নাগরিক সুবিধা যেটা সেটি যেন করতে পারে। আমি এখন ইশারাত ভাইয়ের কাছে, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, ইশারাত ভাই, আপনি আমাদের কি বার্তা দিবেন এই সময় শেষ বেলায়?
আহ, ধন্যবাদ শিমুল ভাই। তবে যাবার আগে আমরা একটু ঘূর্ণিঝড়ের অবস্থাটা একটু দেখিনি। আমি ক্যামেরাটা ঘুরাই দিচ্ছি। যদি ভালোভাবে, যেহেতু এখানে ব্যাক ক্যামেরা সেটিং এর মনে হয় সিস্টেমটা হয়, আমি জানি না অথবা বুঝি না। এই কারণে আমি ক্যামেরাটা ঘুরাই দিচ্ছি, দিয়ে আমি আমার ডেস্কটপে দেখাচ্ছি যে আসলে আহ এই যে ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থাটা কি, কিভাবে তৈরি হচ্ছে, কোথায় যাচ্ছে, কবে, সেটা আমরা উইন্ডি যে আবহাওয়া ছাপটা আছে আমরা সেখান থেকে আমি দেখাই দিচ্ছি। দেখেন, এরপরে আমার 3-4টে প্রস্তাবনা আছে, সেটা দিয়েই আমরা আমি বিদায় নেব। তো একটু যদি দেখেন শিমুল ভাই, আসলে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা হলো 23 তারিখ যে অবস্থাটা হবে। আপনার এই জায়গাটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। আপনি যে মাউস ঘোরাচ্ছেন সেটাও দেখা যাচ্ছে। এটা 24 তারিখ মন্ডে। জি, এটা হলো 25 তারিখ টুয়েসডে। জি, এটা কিন্তু আমাদের ঠিকই সেই সাতক্ষীরা, মানে জি, ঝড়গুলো আমাদের সুন্দরবন এবং সাতক্ষীরাকে খুব ভালো করে চিনে গেছে। বারবার হুম, রোয়ানু, বুলবুল, তারপরে আমফান, এগুলো। এরপরে এ হলো 26 তারিখ মাঝরাত অথবা যে কোনো সময়। আহ, তো এটা আমি দেখালাম যে আসলে যদি এভাবেই ঘূর্ণিঝড়টি আমাদের মধ্যে ঢুকে যায়, তাহলে কিন্তু আমরা আমফানের মতো আমাদের আরেকটা অবস্থা হইতে পারে। এর জন্য আমাদের এখন ব্যাপক প্রস্তুতির দরকার। প্রথমত আমাদের মাইকিং করতে হবে, আহ, এবং সেটা এখনই শুরু করতে হবে। দুর্যোগ যতগুলো কমিটি আছে, ইউনিয়নারি এবং গ্রামারি, ওয়ার্ডারি, সেই কমিটি গুলোকে অ্যাক্টিভ করতে হবে এবং তারা সবসময় প্রচার করতে থাকবে। এখন শুধু প্রচারই প্রচার এবং প্রচার, এটা করতেই থাকবে যে আসলে দিন কোন সময় উল্লেখ করে আহ, তাহলে দুর্ঘটনা কম থাকবে। এই দুটোর পাশাপাশি যদি হয়ে যায় ঝড়টি, তাহলে আমাদের ব্যাপক ত্রাণের প্রস্তুতি থাকতে হবে এবং সাথে সাথে আম, মানে আমাদের সকল ধরনের লজিস্টিক সাপোর্ট যেটা, সেটার জন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে। আর সাথে সাথে আর একটা কথা, যে যেহেতু ঝড় আসবে, আজ আসবে, কাল আসবে, এবছর আসবে, সামনে বছর আসবে। আর আরেকটা জিনিস আমি দেখছি যে আহ, এই 27টি বড় ঝড়ের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ঝড়টা হয়েছে কিন্তু মে মাসের হয় শেষে, আর না হলে 15 তারিখের পরে। তো আহ, অক্টোবর এবং নভেম্বরে একটা ঝড় হয়, আর আরেকটা কিন্তু হলো মে মাসে। তো সে কারণে আমাদের এই মে মাস কেন্দ্রিক ঝড় যাতে আমরা মোকাবেলা করতে পারি, ওই ঝড় হয়ে যাওয়ার পরে সেই প্রস্তুতি আমাদের একেবারে টইটম্বুর থাকতে হবে। আর ঝড় আসবে যাবে আজ কাল পরশু। তো সেক্ষেত্রে আমাদের বাঁধের অবস্থা খুব খারাপ। ঝড় মানে জলোচ্ছ্বাস, এই জলোচ্ছ্বাস বন্ধে আমাদের কিন্তু ভেড়িগুলোকে উঁচু করে স্থায়ী যে ডিং, সেটা কিন্তু আমাদের আহ, করতে হবে। সাথে সাথে আহ, স্থায়ী রিং এর সাথে সাথে আমাদের আহ, যে সাইক্লোন শেল্টার গুলো আরো মজবুত হতে হবে। আমাদের এমন কিছু প্রকল্প আছে যে দেখেন, আমরা দেখছি সাতক্ষীরার এই প্রান্ত থেকে ও প্রান্ত, আবার খুলনার কয়রা এবং পাইকগাছা, যে সব এলাকাগুলোতে আমরা বিভিন্ন সময় খবর করছি যে কিছু কিছু দুর্বল ঘর আছে যা সাইক্লোন আসার সাথে সাথে সব উড়াই নিয়ে চলে যায়। তাহলে ওইটা আমার প্রতি বছর তো করি, কোনো লাভ নেই। আমার স্থায়ী ভাবে এইগুলো করতে হবে। সেক্ষেত্রে আমার স্থায়ী সাইক্লোন শেল্টারের সাথে সাথে স্থায়ী বসবাসযোগ্য আহ এমন আহ 5 তলা 6 তলা বিল্ডিং করতে হবে। আর
তাৎক্ষণিক, কারণ আহ, এই জাতীয় সমস্যা যখন আসে তখন প্রচুর খরচের ব্যাপার থাকে। তাৎক্ষণিক খরচের জন্য আহ, মানে দাতা সংস্থা হোক, এনজিও কিংবা সরকারিভাবে হোক, আহ, আহ, তহবিলটা থাকতে হবে, যে সাথে সাথে জানি কাজে লাগানো যায়। এমন আমরা দেখছি যে আমপানের সময় আমরা আমপানের ঝড়ের পরে যখন আহ, এতে গেলাম, তুরুল বেগ গাছ কেটে সরানো একরকম একটা হিসাব, আর ওই যে করাত দিয়ে মুহূর্তের মধ্যে সরাই ফেলার হিসাব আরেক রকম। এ কারণে এখন এই স্যাটেলাইটের যুগে একেবারে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার হচ্ছে। এই সময় সর্বোচ্চ দুর্যোগ মোকাবেলার যে লজিস্টিক সাপোর্ট গুলো, সেগুলো আমাদের প্রস্তুতি রাখতে হবে, যাতে দীর্ঘদিন স্কুল বন্ধ না থাকে, দীর্ঘদিন ওই সাইক্লোন শেল্টার অপরিচ্ছন্ন না হয়। কারণ সাইক্লোন শেল্টারে বেশিক্ষণ থাকা মানে পরবর্তীতে ডায়রিয়া, তারপরে আমাশা, বিভিন্ন ধরনের চর্মরোগ এগুলো আসতে পারে। এ কারণে যখনই আমাদের সমস্যা, তখনই আমাদের সমাধান করার প্রস্তুতি থাকতে হবে। তো শিমুল ভাই, এই ছিল আমার কথা। সাথে সাথে অনেকদিন পরে পল্টু ভাই সামনাসামনি বসে কথা বলার যে একটা সৌভাগ্য হলো, এটা খুব ভালো লাগলো। সাথে সাথে ইন্ডিয়া থেকে যিনি আমাদের সাথে আছেন, তাকেও নমস্কার। আর সাথে সাথে আজকের সঞ্চালনা যিনি করলেন, হাফিজুর রহমান শিমুল, খুবই বিজ্ঞ এবং বন্ধুবর মানুষ। আর সাথে সাথে কারিগরি সহায়তা, মানে ডিভাইস নিয়ে যিনি কাজ করলেন, তাকেও আমার পক্ষ থেকে শুভেচ্ছা। তো সর্বোপরি আহ, এই ঘূর্ণিঝড় 10 মোকাবেলা আমরা সম্মিলিতভাবে করতে পারি, এই প্রত্যাশা রেখেই আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ ইশারত ভাই। আর সেই সাথে সাথে ধন্যবাদ জানাবো অতি কর্মব্যস্ত একদম কালীগঞ্জের যে শুধু কালীগঞ্জে কেন্দ্রিক এমন না, বাংলাদেশের সুশীলনের যেখানে কাজ চলছে সব জায়গায় কিন্তু দেখভাল করে থাকেন এবং অত্যন্ত ব্যস্ততম সময় পার করেন আমাদের অত্যন্ত ঘনিষ্ঠজন, শ্রদ্ধাভাজন মোস্তফা আক্তার যেমন পল্টু ভাই, তিনি যে সময় দিয়েছেন আপনাকেও ধন্যবাদ জানাই। ভারত থেকে আমাদের নন্দিতা দিদি, তিনি ও খুব ব্যস্ততম সময় পার করেন। উনি মানবাধিকার কর্মী, উনি একজন সংবাদকর্মী, আবার সরকারি শিক্ষিকা। সব মিলে তিনিও সময় দিয়েছেন, তাকেও ধন্যবাদ জানাই। যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। দেশ এবং দেশের বাইরে যারা আমাদের সাথে ছিলেন এবং যারা থাকবেন সকলকে আহ, মানুষের কল্যাণে প্রতিদিন পরিবারের পক্ষ থেকে সাধুবাদ জানিয়ে আজকের টক শো লাইভ প্রোগ্রাম এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।